আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেনা অফিসারদের পুলিশের হাতে কখন তুলে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে আজকে বিকেল 4:30 নাগাদ সেনা সদরে সেনাবাহিনীর তরফ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। যে ব্রিফিংয়ে আমরা বক্তব্যগুলো শুনলাম, তাতে বলা হয়েছে যে মোট 25 জন সেনা কর্মকর্তা, 25 জনের মধ্যে 16 জন চাকরিরত এবং 16 জনের মধ্যে আবার 15 জন চাকরিরত এবং একজন এলপিআর ভোগরত, আর 9 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদের নামে গত 8 অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সেনা সদর এই কথাটিও বলেছে যে তারা ওয়ারেন্ট ইস্যুর কাগজ এখনো পায়নি হাতে, কিন্তু কাগজ না পেয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে তথ্য দেখে কারা কারা এই অভিযোগে অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে নির্দেশ জারি করেছে। তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, ঢাকায় থাকতে পারেন, ঢাকার বাইরে থাকতে পারেন, কেউ ব্রিগেড কমান্ডার থাকতে পারেন, কেউ স্টেশন কমান্ডার থাকতে পারেন। তাদেরকে সেই 8 তারিখেই নির্দেশ জারি করা হয়েছে সেনা সদরে সংযুক্ত করার জন্য। এবং দায়িত্বরত কর্মকর্তা তার বক্তব্যে এটাও বললেন যে আমরা যে কোনো জায়গায় একজনের বদলির জন্য আমরা একটা সময় দেই, যে ওই জায়গায় আসা পর্যন্ত। আমরা বক্তব্যে এতটা শুনলাম, অর্থাৎ সেনা সদর বলতে চাইছে যে আমরা কোনো কাগজপত্র পাইনি, কিন্তু কাগজপত্র না পেয়েও আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়ে আমরা সেনা সদরে সংযুক্ত করেছি এবং তারা বলছেন যে তাদের হেফাজতে আছেন। আমরা ধরে নিলাম যে তাদের হেফাজতে আছেন এবং সেনাবাহিনী অফিসিয়ালি এটি বলতে চাইল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদেশ দিয়েছে তা সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল। সেনাবাহিনী সংবিধানের আলোকে যে কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সেনাবাহিনী আইসিটির অধীনে যে বিচার, সেই বিচারে সোপর্দ করছেন তাদের অভিযুক্ত অফিসারদের। এবং সেনাবাহিনী এটা অবশ্য বলেননি যে তাদেরকে কখন পুলিশে হস্তান্তর করা হবে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে কেন এটিও কিন্তু বলেননি, এবং তাদেরকে সংযুক্ত করা হয়েছে এটি বলেছে। অবশ্য সেনাবাহিনী একজন ব্যাপারে এ কথা বলেছেন যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেজর জেনারেল কবির আহমেদ, যিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নিখোঁজ। বিভিন্ন মাধ্যম দিয়ে যেটি জানা গেছে তিনি ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনী এটি বলবেনও না, অফিসিয়ালি এটা বলার কথাও নয়। ভারতীয় একটা গণমাধ্যম বলছে সেনাবাহিনী যদিও বলেননি যে অ্যারেস্ট করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে বা তাদের হেফাজতে এটি বলা হয়েছে যে এই যে কর্মকর্তাদেরকে অভিযোগ তাদের বিরুদ্ধে, কিন্তু নর্থ ইস্ট নিউজ বলছেন যে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের উপর দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় 14 জন অফিসারকে গ্রেফতার করে এবং গ্রেফতার করে তাদের হেফাজতে রেখেছে সেনাবাহিনী, যেখান থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যেতে পারে নর্থ ইস্ট নিউজ নির্ভরযোগ্যভাবে জানতে পেরেছে। যদিও আইসিটি আদেশের উপর সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে অফিসার কোরের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। 24 জন কর্মরত অফিসারের মধ্যে 14 জনকে বেসামরিক পুলিশ কর্তৃপক্ষ হেফাজতে নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিয়েছেন। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ বলছে যে এনাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশের যে দায়িত্ব বা আইসিটি যেটি আদালত যেটি বলেছে যে আগামী 22 অক্টোবর যে শুনানি আছে সেই শুনানির দিন তাদেরকে হাজির করতে হবে। এখন দেখার বিষয় যে আসলেই কি সেনা হেফাজতে তারা আছেন নাকি পুলিশের কাছে তুলে দেওয়া হলো এবং আগামী 22 অক্টোবর এনাদেরকে হাজির করা হচ্ছে নাকি ভিন্ন কিছু হচ্ছে। কারণ আমরা সেনাবাহিনীর মধ্যে একটা তিক্ত অবস্থা, দ্বিধা বিভক্ত অবস্থার খবরও পাচ্ছি। কি হচ্ছে
সেগুলো দেখতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে। আর সেনাবাহিনী আজকে প্রেস ব্রিফিং করবার এবং করে পরিষ্কার করবার একটি কারণ আছে, সেটি হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে নানা রকম দেশে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে জল ঘোলা করবার একটা চেষ্টা করা হচ্ছে, নানা রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেনাবাহিনী অন্ততপক্ষে আশ্বস্ত করে একটু যদি ঠান্ডা করতে পারে পরিস্থিতি, সেটিও কম কিসে। এখন সামনে কি হচ্ছে সেটি দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। গুমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর তা নিয়ে যে তুমুল আলোচনা তৈরি হয়েছে, সে আলোচনার রাশ আপাতত টেনে ধরেছে সেনাবাহিনী। 11 অক্টোবর সেনা সদরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে 15 জনকে হেফাজতে রাখা হয়েছে, তবে একজন এখনো নিখোঁজ। এই একজনের বাইরে 8 জন সামরিক বাহিনী থেকে এর মধ্যে অবসর নিয়েছেন, একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায়। তবে সেনা সদর বলছে, এত বেশি সংখ্যক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির ঘটনায় সেনাবাহিনী মোরালি আপসেট। বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সময় এ ধরনের ঘটনা সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে। প্রশ্ন হলো, সেনা হেফাজতে নেওয়া 15 সেনা কর্মকর্তার ক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়াটি কি হবে? যেহেতু বলা হচ্ছে সেনা আইনের অধীনে তাদের হেফাজতে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্য সেনা আইন অনুসরণ করা হবে নাকি আইসিটি অ্যাক্টের বিধান কার্যকর করা হবে? কতক্ষণ হেফাজতে রাখা যাবে তা নিয়ে সেনা আইনে আছে বাধ্যবাধকতা। এর মধ্যে শনিবার সন্ধ্যায় এক অদ্ভুত বিবৃতি দিয়েছে অধ্যাপক ইউনূসের প্রেস উইং, যেখানে আইসিটির প্রসিকিউশনের বরাত দিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে গুম খুনের মামলাগুলোয় আর কোনো সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে না। দর্শক, একটি বিচারাধীন মামলা বা সাবজুডিস বিষয়ে এ ধরনের নিশ্চয়তা সরকার প্রেস উইং কিভাবে দেয়? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা 2টি মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেয় গত 8 অক্টোবর। সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে 30 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেলে আটকে রেখে নির্যাতনের মামলায় 17 জন এবং জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জিআইসিতে বন্দি রেখে নির্যাতনের মামলায় 13 জন আসামি। তারপর থেকে কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক জল্পনা ও আলোচনা চলছিল। সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করে, অভিযোগপত্রে যেসব সামরিক কর্মকর্তার নাম এসেছে তাদের অনেকে আত্মগোপন করেছেন। এমনকি যেসব গণমাধ্যমে এমন খবর এসেছে তাদের কমেন্ট সেকশনে অনেকে সেনাবাহিনী ও সেনাপ্রধান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তবে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম এবং প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে এক ধরনের নীরবতা লক্ষ্য করা গেছে। বিবিসি বাংলার ওয়েবসাইটে এ নিয়ে 9 অক্টোবর একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বিবিসি বাংলার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আইএসপিআর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জনের ডালপালা বেশ ছড়াতে থাকে। প্রায় 3 দিন পর সেনা সদরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে ব্রিফ করে বক্তব্য তুলে ধরা হয়েছে। শনিবার সন্ধ্যায় সম্মেলনে সেনা সদরের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি জানান, গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনা সদরের সংবাদ সম্মেলনে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, 2 মামলার 30 আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 1 জন এলপিআরে গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন 15 জন। তিনি বলেন, 8 অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। 9 অক্টোবরের মধ্যে তাদের আসার জন্য নোটিশ দেওয়া হয়।
এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন সেনা কর্মকর্তা সেনা সদরে উপস্থিত হয়েছেন। এই 15 জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তারা পরিবার থেকে আলাদা রয়েছেন। সিটিআইপি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ। তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেজন্য তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে দাবি করেন জনাব হাকিমুজ্জামান। তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয়নি। আর অভিযুক্ত হিসেবে যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের ইচ্ছা করলে পুলিশও গ্রেপ্তার করতে পারে কিংবা তারা চাইলে সেনা হেফাজতে আসতে পারেন। দর্শক, সেনা সদরের ব্রিফিংয়ে জানানো হয়েছে 15 সেনা কর্মকর্তাকে সেনা আইনের অধীনে সেনা সদরের হেফাজতে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসে, হেফাজতে নেয়ার পরের প্রক্রিয়াটি কি হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের 21 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে 22 অক্টোবরের মধ্যে আদালতের সামনে হাজির করতে। দর্শক, সেনাবাহিনী পরিচালিত হয় 1952 সালের আর্মি অ্যাক্ট এবং 1975 সালের আর্মি রেগুলেশনস এর অধীনে। দুটোতেই সেনা হেফাজতে নেয়ার পর কি করা যাবে সে বিষয়ে বলা আছে। সেনা আইনের 73 ধারা অনুযায়ী এই 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কতদিন হেফাজতে রাখা যাবে। আর্মি অ্যাক্টের 74 নম্বর ধারায় বলা আছে, প্রত্যেক কমান্ডিং অফিসার এ বিষয়ে খেয়াল রাখবেন যে অপরাধের দায়ে অভিযুক্ত হলে তার অধীনস্থ কোনো ব্যক্তিকে হেফাজতে প্রেরণের পর 48 ঘন্টার বেশি সময় হেফাজতে রাখা যাবে না। তবে 48 ঘন্টার মধ্যে সরকারি ছুটির দিন বাদ দিতে হবে। সেক্ষেত্রে 9 অক্টোবর যেদিন হেফাজতে নেওয়া হয়েছে সেদিন ছিল বৃহস্পতিবার। সেই হিসেবে রোববারের পর আর তাদের হেফাজতে রাখার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা এসে দাঁড়াতে পারে। তবে হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে রাখা হবে নাকি তাদেরকে সিভিল কারাগারে স্থানান্তর করা হবে সে বিষয়ে সেনা সদরের ব্রিফিংয়ে কিছুই বলা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে সে প্রক্রিয়া কি ধরনের হবে তা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি। মেজর জেনারেল হাকিমুজ্জামানের আরো একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, গুম কমিশন ও প্রসিকিউশনকে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে। এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিনও সেনা সদর থেকে যে নথিপত্র চাওয়া হয়েছিল সেগুলো দেওয়া হয়েছে। জনাব হাকিমুজ্জামান বলেন, অফিসিয়ালি সেনা সদর গ্রেপ্তারি পরোয়ানার কোনো কাগজ এখনো পায়নি। তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে যাতে কেউ বলতে না পারে সেনাবাহিনী কারো পক্ষে কাজ করছে। তিনি বলেন, সেনাবাহিনী চায় যারা অপরাধ করেছে তাদের বিচার হোক। সেনাবাহিনী জাস্টিস আর ইনসাফের পক্ষে। দর্শক, শুরু থেকেই আইসিটি অ্যাক্টের সংশোধনী নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ফলে জাস্টিস ও ইনসাফের প্রশ্ন উঠলেই সেই পুরাতন প্রশ্নগুলো আবারও সামনে চলে আসার আশঙ্কা করছেন আইনজীবীরা। দর্শক, গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম একসাথে এতজন সার্ভিং অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নজিরবিহীন ও বিরল। সে কারণে একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, এই ঘটনায় সেনা সদর বা সেনার সদস্যদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলছে। ব্রিফিংয়ে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনা সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মোরালি ইফেক্ট করেছে, তারা মোরালি আপসেট। কেন এবং কি প্রসঙ্গে সেনা সদস্যরা মোরালি আপসেট সে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, পুরো জাতি এখন নির্বাচনমুখী। গত 13 থেকে 14 মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ 3 গুণ পর্যন্ত বাড়ানো হবে, সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ট্রেনিং, পোস্টিং, প্রমোশন সহ সব ধরনের প্রস্তুতি চলছে। এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে। দর্শক, এমনিতেই বিবৃতিবাজ বলে পরিচিত সরকার প্রেসিং বিষয়টি নিয়ে 3 দিন ধরে ছিল নিশ্চুপ। সেনা সদরের ব্রিফিং এর পর শনিবার নানান জল্পনা কল্পনার মধ্যে অদ্ভুত এক বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া চলছে, এমন তথ্য সম্পূর্ণ গুজব। বিস্ময়করভাবে প্রেস সচিব বিবৃতিটি দেন তথাকথিত কিছু সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায়। তবে কে বা কারা এমন পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করা হয়নি বিবৃতিতে। প্রেস সচিবের বিবৃতির আরেকটি অংশ আমাদের বিস্মিত করেছে। তিনি বলেন, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় সরকারকে জানিয়েছে বর্তমানে প্রতিরক্ষা বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। প্রশ্ন হলো, আগ বাড়িয়ে এমন তথ্য সরকার কেন দিচ্ছে? বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছই হয়ে থাকে, তাহলে কেন আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না করার আগাম ঘোষণা দেওয়া হচ্ছে? দর্শক, যাদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে তারা যদি তদন্তে বা জিজ্ঞাসাবাদে অন্য কোনো সেনা সদস্যের নাম বলেন, তখন কি তাকে গ্রেপ্তার করা হবে না? এমন নিশ্চয়তা প্রসিকিউশনের বরাত দিয়ে কিভাবে সরকারের পক্ষ থেকে বলা হয়, তা আমাদের বোধে আসে না। আইন ও বিচার স্বাভাবিক গতিতে চললে তো এমনটি হওয়ার কথাই নয়, বরং যার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক প্রমাণ আসবে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার কথা। আর সেটি না হলে প্রশ্ন উঠতে পারে, বেছে বেছে বিশেষ কিছু কর্মকর্তার বিরুদ্ধে কি তাহলে ব্যবস্থা নেওয়া হলো? আদালতের অনুমতি ছাড়া একটি বিচারাধীন মামলায় কাকে গ্রেপ্তার করা হবে আর কাকে হবে না, সেটি প্রসিকিউশন কিংবা প্রসিকিউশনের বরাত দিয়ে প্রেস উইং কিভাবে বলে? এটা সাব জুডিস বিষয় এবং আইনত আদালত অবমাননার শামিল। দর্শক, শফিকুল আলম জনগণকে বিভ্রান্তিকর তথ্যে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের প্রচার সাধারণ মানুষ, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা। বিদ্বেষপূর্ণ এই গুজবের উদ্দেশ্য ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা। আমাদের প্রশ্ন হলো, যারা এ ধরনের প্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করে কেন ব্যবস্থা নিচ্ছে না সরকার? প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বিবৃতিতে ডিজিএফআই-কে ভেঙে দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানানো হয়। তবে তিনি বলেন, সরকার প্রতিষ্ঠানটির সংস্কারের কথা বিবেচনা করছে। এই সংস্কারের ধরন কি হতে পারে তা অবশ্য পরিষ্কার করা হয়নি বিবৃতিতে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।